17 বছরের স্বৈর শাসন পতনের পর যে স্বস্তি বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছে, সেই রাজনীতিকে তার নিজস্ব গতিপথে ফিরিয়ে নিয়ে যেতে হবে এবং অবশ্যই গণতান্ত্রিক ধারায় আমাদেরকে ফিরে যেতে হবে এবং সেই লক্ষ্যে নির্বাচন সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেই পথে আমরা কিভাবে হাঁটছি, আস্থা, স্বস্তি ও রাজনীতি, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশসন্ধ্যার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। আস্থা, স্বস্তি ও রাজনীতি, এই নিয়ে আজকের আলোচনায় আমার সাথে দুজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন, সমাজ রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আমরা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আসলে নতুন করে ভাবার চেষ্টা করছি এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা বিভিন্নভাবে কমিশন গঠন করে আসলে বাংলাদেশের সেই রাজনৈতিক ভবিষ্যৎকে সুন্দর করবার লক্ষ্যেও কাজ করছেন। যে কমিশনের আসলে গত 1 তারিখ থেকে কাজ করবার কথা ছিল, কমিশন প্রধান কারা হবেন সেটি আমরা জেনেছি, কিন্তু আদৌ সেই কমিশন নিয়ে এখনো আসলে আমরা সঠিকভাবে বুঝতে পারছি না তারা কাজ শুরু করেছেন কিনা। এদিকে আবার আমরা এটিও শুনতে পাচ্ছি আবারও নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবেন। কি মনে করছেন আসলে কিভাবে আমাদের এই সংস্কার কাজ শুরু হবে? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা শুরুতে বলেন যে 17 বছরের যে স্বৈরাচার বা একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা বিদায় করতে পেরেছি এবং 2 মাসের যে সময়, অবশ্যই অনেকগুলো কাজ সরকার করেছে, কিন্তু আমাদের যে রাজনৈতিক উচ্ছ্বাসা, যে একটা রাজনৈতিক সুন্দর পরিবেশ হবে, যে স্বপ্ন আমরা দেখছি প্রতিষ্ঠানগুলো সংস্কার হবে, সেটার জন্য কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। আমি মনে করি যে একটু সময় দেওয়া প্রয়োজন, কারণ অনেকগুলো ফ্রন্টে গভর্নমেন্টকে কাজ করতে হচ্ছে, ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। আর একটি জিনিস আমাদের ভুলে গেলে হবে না, যে এই সরকারটির যে ম্যান্ডেট সেটি একটি অভ্যুত্থানের ম্যান্ডেট, কিন্তু সরাসরি রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেট এই সরকারের সাথে নেই। আবার প্রশাসনিক সংস্কার যে প্রয়োজনটা ছিল সেটা একটু ধীর গতিতে চলছে। প্রথম যে জিনিসটি দরকার, যে আমাদের ধৈর্য ধারণ করা, যে এখনো সময় ফুরিয়ে যায়নি। আপনি যে কথাটা বললেন যে হয়তো বা সমন্বয়ের আমরা অভাব ফিল করছি বা সমন্বয়ের অভাব দেখছি, এবং সমন্বয়হীনতা এটাকে আমি বলতে চাই না, কারণ অনেকগুলো ফ্রন্টে গভর্নমেন্টকে কাজ করতে হচ্ছে। আর দ্বিতীয় যে জিনিসটি একটি সুসংবাদ বলে আমি মনে করি, সেটি হচ্ছে যে সেনাপ্রধান বললেন যে একটা নির্ধারিত সময় নিয়ে কথা বলেছেন। ডক্টর ইউনূসও যখন বাইরে গেলেন উনিও একটা নির্ধারিত সময় নিয়ে কথা বলেছেন। এটি একটি ভালো সিগন্যাল। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে আগামী শনিবার থেকে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন। যদি আমি ভুল না করি এটি 3য় দফায় বসা। এখানে আমার একটা ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমরা একটা ইফেক্টিভ বা কার্যকর সংলাপ দেখতে চাই। এর আগে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোকে 2 দিনের মধ্যে ডেকে এনে এক ধরনের কথা বলা, আমি এটা বিরোধিতা করি। আসলে আমরা চাই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কার্যকরী সংলাপ সরকারের হওয়া উচিত। 2 মাস হয়েছে এবং সেই সংলাপটা এমন হওয়া উচিত যে এক ধরনের, এই পর্বের সংলাপ এমন হওয়া উচিত যে এক ধরনের কার্যকরণ সম্পর্ক তৈরি হয় এবং তার ভিত্তিতে যে কমিটিগুলো গঠন করা হয়েছে তখন তারই বাতাবরণে এই কমিটিগুলো কাজ করতে পারে। কিন্তু আমি এত ঘটনার মধ্যে আপনার এই জায়গাটাতে সবচেয়ে গুরুত্ব দিতে চাই যে এবারের যে বসাটা শনিবার থেকে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে যেন কার্যকরী সংলাপ হয়। এবং আপনি যে কমিটিগুলোর কথা বললেন, যেহেতু আমি যেটা বললাম যে একটা অভ্যুত্থান পরবর্তী অবস্থা, অনেক এরিয়াতে গভর্নমেন্টকে কাজ করতে হচ্ছে, অর্থনীতি, বাণিজ্য, পররাষ্ট্র, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটি নিয়ে। সো আমার মনে হয় যদি এই ডায়ালগটা কার্যকর হয় এবং তার ভিত্তিতে আসলে গাইডলাইন প্রিন্সিপাল বের হয়ে আসবে যে কমিটিগুলো কাজ করছে, তখন ওই গাইডলাইন প্রিন্সিপাল অনুযায়ী যখন এগ্রিমেন্টটা হবে যে টেবলে কী কী থাকবে আলোচনায়, আমার মনে হয় যে কমিটিগুলো সংস্কারের জন্য করা হয়েছে তারা আরও সঠিকভাবে কাজ করতে পারে। ইন টার্মস অফ চেঞ্জেস, এটা আমি মনে করি যে এক ধরনের প্রক্রিয়ার মধ্যে আছে এবং সেটাতে পৌঁছানো সম্ভব। নিশ্চয়ই আমরা আসলে স্বস্তি চাই রাজনীতিতে, এবং সেই স্বস্তির জায়গাটিতে আপনি বলছিলেন যে আমাদের আসলে রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের আস্থার প্রয়োজন। এমনি রাজনৈতিক দলগুলোর প্রতি যেমন আমাদের আস্থা প্রয়োজন, এই মুহূর্তে যাদের হাতে আসলে পুরো বাংলাদেশ রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি জনগণের যথেষ্ট আস্থা আছে বলেই হয়তো তারা কাজ করছেন, কিন্তু এই আস্থা টিকিয়ে রাখাটাও একটা বড় চ্যালেঞ্জ হতে পারে কিনা তাদের জন্য। ধন্যবাদ আপনাকে। 15 তারিখে এই মাসের একটা জরিপ করেছিল ব্র্যাক ব্যাংক, এরপরে জরিপ করলো আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটি, গতকালকে একটা জরিপ করেছে। তাতে দেখা গেছে যে এই যে নির্বাচন কবে হবে এ প্রসঙ্গেও মতামত চাওয়া হয়েছে। তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এই সরকারের, আমার মনে হয় যে জনমতের ঘাটতি দেখা যাচ্ছে, ধীরে ধীরে ঘাটতি হচ্ছে। কারণ হচ্ছে যে যাই বলেন না কেন, আমরা সরকারের ধরেন একটা বিপ্লব না বলি, ধরেন গণঅভ্যুত্থানই বলি, এটা বিপ্লবের মতো। ধরেন একসময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন
আপনার লতিফুর রহমান, তিনি আগে জানতেন যে তিনি প্রধান হবেন, সুতরাং তিনি প্রথমেই এসে সেক্রেটারি কিছু ট্রান্সফার করে দিল, অর্থাৎ নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ করার জন্য। এই সরকারের এই প্রস্তুতি ছিল না। আকস্মিকভাবে আপনার ফ্যাসিস্ট সরকারের পতন ঘটল এবং তারা ক্ষমতায় এসছে। প্রথমেই যে কাজটা করার দরকার ছিল আমার অনুমতে, যে রাজনৈতিক দলগুলোর সাথে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বৈঠক হয়ে, সব যেহেতু আন্দোলনে সবাই ছিল, ছাত্ররাও থাকতো, সব মিলে আসলে এমার্জেন্সিটা কি, খুব কুইক এমার্জেন্সি, অর্থাৎ একটা এটা আসলে গণঅভ্যুত্থানই বলা যায়। গণঅভ্যুত্থানে কিন্তু অনেক নিয়ম মানা যায় না, খুব কুইক কোন কোন জায়গায় সংস্কার করা বা কোন জায়গায় রিপেয়ার করা যায় সেই কাজটা হাত দেওয়া ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে তত্ত্বাবধায়ক সরকার সংখ্যাও খুব মাত্র 20 জন, এটাতে সংখ্যা বাড়ালেও তো কোনো আপত্তি ছিল না, কিন্তু এটা খুব স্লো চলছে। এবং আমার কাছে মনে হচ্ছে তাদের ভিতরে যে লক্ষ্য করি যে কোনো উপদেষ্টার কোনো কাজ দৃশ্যমান হচ্ছে না। দু একটা ধরেন একজন আছে, ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই যে নাইস, আমার মনে হয় যে উনি বলেও দিয়েছেন যে এই মাসের মধ্যেই অর্থনীতি একটা রাইট ডিরেকশনে আসবে। আচ্ছা, সংস্কারগুলো দৃশ্যমান হতে হতো এই সময়টার মাঝে, আপনি কি তাই মনে করছেন? অনেক আগানো যেত। নির্বাচন ধরেন যদি রাইট ওয়েতে, অর্থাৎ দেশটা তো এটা ঠিক, ছাত্ররা জনতা জীবন দিয়েছে প্রায় 1,500-এর উপরে, তাই না? এবং দেশ স্বাধীন হওয়ার পরতে অনেক সূচকে আমরা এগোচ্ছি, কিন্তু আপনার রাজনৈতিক সূচকে যাচ্ছি। সুতরাং এইভাবে কতবার রক্ত দেবো আমরা? দেশ স্বাধীনতার সময় রক্ত দিয়েছি, 90s রক্ত দিয়েছি, এখন আবার বড় করে রক্ত দিলাম, এইভাবে তো রক্ত দিতে পারবো না। আমরা এইবারে একটা শেষ চাই। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের যেটুকু সময় দরকার একটা রাইট ডিরেকশনে, অর্থাৎ ধরেন আমি যদি বলি গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, বৈষম্যহীন একটা দেশ গড়ার জন্য সেই লক্ষ্যে কাজ দ্রুত শুরু করার উচিত ছিল। এটা কিন্তু আগাচ্ছে না। যেমন ধরেন সংস্কারের ব্যাপারে যদি বলি, স্পেসিফিক অর্থে সংস্কার আগে হলো বিশ্বাসটা দরকার। কারণ যাই বলেন, সরকার অন্তর্বর্তীকালীন হোক আর যেভাবেই হোক, জনগণের কাছে যে প্রতিশ্রুতি যখন যা দিবে সেই কথা রক্ষিত হতে হবে। এখানে আমি একটু একটা প্রশ্ন করতে চাই ডক্টর আব্দুল আল মামুন, এই যে আসলে আমরা বিশ্বাসের কথা বলছি, আমরা আস্থা নিয়ে আলোচনা করছি, আস্থা ফিরিয়ে আনতে হলে নিরপেক্ষ প্রশাসন খুবই গুরুত্বপূর্ণ। আমরা শেষ কবে আসলে সম্পূর্ণ নিরপেক্ষ প্রশাসন দেখেছি হয়তো আমরা ভুলেও গেছি, ভবিষ্যতে আমরা দেখবো কিনা সেই নিশ্চয়তা কি আমরা পেতে পারি? না, আস্থা ফিরিয়ে আনার জন্য নিরপেক্ষ প্রশাসন যেমন দরকার, আমি মনে হয় তার আগে দরকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আমাদের উন্নতি, এবং এটা একটা অন্যতম বিষয়, সেটিও কিন্তু একটু ঘাটতি রয়েছে। তার মানে আমি প্রশাসন বলতে পুলিশকেও যুক্ত করতে চাই। আমাদের পুলিশ প্রশাসন এবং যে সিভিল প্রশাসন দুটোর মধ্যে যে সংস্কারের কথা আপনি বললেন, সেই নিরপেক্ষতা আমরা দেখতে পাইনি। এবং আরেকটি দুঃখজনক বিষয় হচ্ছে, দেখুন, দলীয় প্রশাসনও কিন্তু ইফেক্টিভলি কাজ করতে পারে। আমরা আমেরিকার উদাহরণ যদি দেখি, যে সেখানে প্রেসিডেন্ট পরিবর্তনের সাথে সাথে ওই দলীয় প্রশাসন সাজানো হয়। মূলনীতিটা কি থাকে? একটা দুর্নীতিমুক্ত, একটা ইফেক্টিভ, একটা লিডারশিপ কোয়ালিটি সম্পন্ন লোকদেরকে বসানো হয়, তারা তখন ওই ব্যুরোক্রেসিতে পারফর্ম করে এবং ওই গভর্নমেন্টটাকে সামনে এগিয়ে নিয়ে যায়। আমাদের এখানে যে কথাটা আপনি বললেন যে আমলাদের মধ্যে মানসিকতাটাই তৈরি হয়নি যে আমি একজন নিরপেক্ষ বা নিরপেক্ষভাবে নিয়োজিত হয়েছি, আমি জনগণের সেবক। আমলা তো পরিণত হয়েছে জনগণের শাসকে, সেই জায়গাটা একটা প্রবলেম। সো জনগণের সেবক যে মানসিকতা, এটা তৈরি হয়নি, রাদার তৈরি হয়েছে আমি রাজনৈতিক দলের সেবক, বা আমি কোনো একটা সরকারের মেকানিজম হিসেবে ব্যবহৃত হয়ে তাকে টিকিয়ে রাখার সেবক। তো যে কথাটা আপনি বললেন যে আসলে কখনোই আমরা ইফেক্টিভ একটা প্রশাসন আমরা পাইনি। দ্বিতীয় যে কথাটি হয়েছে যে যতটুকু ছিল সেটা আসলে গত 15 বছরে ধ্বংস হয়ে গেছে। আজিজ ভাই যেটা কথা বললেন যে জনপ্রশাসনে উনি সংস্কার দেখতে চান, এখন কথা হচ্ছে যে সৎ এবং রাজনৈতিক আদর্শ প্রভাবিত না হয়ে জনতার আদর্শকে পুজো করবে, এই সংখ্যাটাও তো অনেক কম। যখন ব্যক্তিগত পর্যায়ে আমাদের কথা হচ্ছে যারা সরকারে আছেন বা শিক্ষার্থীদের সাথে, আসলে এরকম সঠিক মানুষ খুঁজে বের করাটা কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। জনগণের পালস যে আসলে বুঝতে হবে, কিংবা জনগণই যে সর্বশেষ, তারাই নীতি নির্ধারক, তারাই নির্ধারণ করবেন আসলে দেশ কারা পরিচালনা করবেন, সেটিও আমার মনে হয় রাজনৈতিক দলগুলো ভুলে যাচ্ছে। কি না, রিপ্লেসমেন্টটা তো সঠিক হতে হবে। একটা হচ্ছে যে আপনি জনগণের সেবা করবেন এরকম মানসিকতার আমলা, আর দ্বিতীয় হচ্ছে যে আপনি দলীয় আনুগত্যের বাইরের থেকে কাউকে, সেটিও তো সংকট আমাদের।
আমরা যে বলছি সরকার অনেক ধরনের সংকটের মধ্যে আছে, আমি তো ব্যক্তিগতভাবে দেখি যে এটা একটা অনেক বড় সংকট, যে আমরা যাদের দিয়ে জনপ্রশাসনকে ঢেলে সাজানোর কথা বলছি সেই সাজানোর মতো কর্মকর্তা কতটুকু আমাদের আছে। এম এ আজিজ, আমরা আসলে অনেক ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, এটি যেমন বাস্তবতা তেমনি রাজনৈতিকভাবে হোক বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অনেক রকম চ্যালেঞ্জ আসলে আমাদের সামনে আছে, কিন্তু এই চ্যালেঞ্জ থাকলেও আমাদেরকে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন আসলে দিতেই হবে। সেক্ষেত্রে একটু জানতে চাই, যেটি শুরুতে আমরা বলছিলাম সেনাপ্রধান বলেছেন প্রায় 18 মাসের মধ্যে একটি নির্বাচন সম্ভব, সেটি কি একটু তড়িঘড়ি হয়ে যায় নাকি আসলে সংস্কার পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত? না দেখেন, সেনাপ্রধান যে মোটামুটি বলেছেন 18 মাসের সময়, উনি কিন্তু রাইটম্যান না, উনি এটা বলতে পারেন না। সরকার অন্তর্বর্তীকালীন আছে, সরকারের পক্ষ থেকে এটা আসতে হবে। এখন সরকার তো একটা ধারণা দিয়েছিল, সেখান থেকে সরকার সরে গেছে। যেমন প্রথম বলছে কমিশন 3 মাস পরে রিপোর্ট দিবে, ভিতরে রিপোর্ট দেওয়ার পরে তারপরে সব দলের সাথে বসার পরে তারপরে সংস্কার চূড়ান্ত করা হবে। স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়েছে নেক্সট হচ্ছে ইলেকশন। যার ফলে আমরাও কিন্তু বলেছি যে একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ক্ষেত্রে যে যে সংস্কার দরকার সেই সংস্কারগুলো আমাদের নির্বাচনের দিকে যাওয়া উচিত। কিন্তু এর বাইরে দুটো সংস্কার আছে, যে সংস্কার কিন্তু অনন্তকাল চলবে, এটা চলতেই থাকবে। সংস্কার কোনো না এই সময় না। ধরেন মনোজগতের যে পরিবর্তন 53 বছরে হয়েছে, এটা তো 20 বছর কমপক্ষে লাগবে, যদি সঠিক আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ছাত্র জনতার জীবন দিয়েছে, তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা সরকার বসে। তো এই জন্যই আমি বলছি যে এখন নির্বাচন দিলেন, কোন সরকার এই রাজনৈতিক দলগুলোর ভিতর থেকেই ক্ষমতায় আসবে? দলগুলোর ভিতরে কোনটায় গণতন্ত্র আছে বলেন? একটা গণতন্ত্র যদি দলের মধ্যে না থাকে, সে গণতন্ত্র দিবে কি করে? 1 2 হচ্ছে এই গণমাধ্যম কালো টাকার জর্জরিত। এখন দেখেন, একজন ব্যক্তি একটা প্রতিষ্ঠানের, তিনি প্রকাশক, তিনি সম্পাদক, তিনি চাকরি দেন, তিনি চাকরি খান, তিনি প্রমোশন দেন, কোনো সাংবাদিকতা নেই। এই জন্যে আমি বলছি যে গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি সংস্কার না করা হয়, অন্য যে 6টা আইডেন্টিফাই করেছে, এই 6টার সংস্কার প্রপারলি হলেও এই দেশকে রাইট জায়গায় রাখা যাবে না, রাইট দিকে আগাবে না। হয় গণমাধ্যম, আর না হলে এই রাজনৈতিক দল যে ক্ষমতায় যাবে সেই নষ্ট করে। যেমন ধরেন হোসেন মোহাম্মদ এরশাদের পতনের আগে 3 জোটের রূপরেখা, তখন যারা আন্দোলন করছে তারা একটা রূপরেখা স্বাক্ষর করেছিল, সেখানে কোনো দল ছিল না। এখন যে আলোচনা করে একটা কনসেনসাসে আসলো, ইলেকশনের পরে যে সেই জায়গায় থাকবে, এটার নিশ্চয়তাটা কি? নিশ্চয়তা। এবং সেই ইতিহাসই আসলে আমরা দেখেছি, কোনো দল যদি আসলে সংস্কার করে যায়, পরবর্তী সংস্কার এসে আসলে সরকার এসে সেই সংস্কারগুলো আসলে কন্টিনিউ করতে পারছে কি না, সেই উদাহরণ আমাদের সামনে বেশ কম। তারা হয়তো নিজেদের মতন করে আবার নতুন করে সব নীতিমালাগুলো পরিবর্তন করছেন, সেটিও আসলে আমাদের সংস্কারের পথে একটি বড় বাধা কিনা, এই জায়গাগুলোতেও আমি আলোচনা করব। তবে তার আগে একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন, আস্থা স্বস্তি রাজনীতি নিয়ে যখন আমরা আলোচনা করছি, সেই সময় আসলে আমরা সংস্কারগুলো নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করছি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। আমরা এটিও আসলে দেখেছি, যখনই আসলে কোনো একটি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করে সরকারের হাতে দায়িত্ব দিয়ে যান, সেই সরকার পরবর্তী সরকার এসে সেই সংস্কারগুলো পরিবর্তন করে ফেলেন। এই ধারা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কি, ডক্টর আব্দুল্লাহ আল মামুন? এর আগে যেটা আপনি বললেন যে আমরা আগে সুযোগ হারিয়েছি, জাস্ট নিকট অতীতে যদি আমরা যাই, 1/11-এর সময় আমরা দেখলাম যে ঘটনাটা ঘটলো 6-7-এ, সেখানে আসলে আমরা এজেন্ডাটা অনেক বড় করে ফেলেছিলাম, যে অনেক বিস্তৃত ছিল। আর একটি হচ্ছে যে সে সময়ে যে সংস্কারগুলো, এটা সামরিক বাহিনীর তত্ত্বাবধানে ছিল। সেই দুটো জায়গার থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার আছে যে আমরা কিভাবে এগোবো। এবারের সুবিধাটা হচ্ছে যে আমরা এখনও সংস্কার নিয়ে আলোচনা শুরু করলেও পুরো পরিকল্পনাটা চূড়ান্ত করিনি। আর দ্বিতীয় হচ্ছে, এবারে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে কিন্তু কোনো সংস্কার হচ্ছে না। একটা নর্মাল সংস্কার প্রক্রিয়ার 4টা ধাপ আমরা বলি একাডেমিক্যালি। একটা হচ্ছে সংস্কার পরিকল্পনা, সংস্কারের ক্ষেত্র নির্ধারণ, সংস্কার প্রস্তাব চূড়ান্তকরণ এবং সেই সংস্কার প্রস্তাবগুলো অনুমোদন, এবং অবশ্যই এটা তদারকি থাকতে হয়, এটা 4টার বাইরে। এবারে যেটা বললাম যে যেহেতু একটা সামরিক বাহিনীর বা কোনো এজেন্ডা সামনে রেখে সংস্কার প্রস্তাবগুলো সামনে আসছে না, সেজন্য আমি আশাবাদী যে আমরা একটা গণ অভ্যুত্থানের পরে সবগুলো দলের মধ্যে কিন্তু ওই এপিটাইটটা আমরা দেখছি যে সবাই সংস্কার চায়। এবং আশা করি, যেটা আজিজ ভাই একটু বললেন যে 3 দলের যে রূপরেখা ছিল, সেখানে এরশাদ পতনের পরে যেটা প্রস্তাব ছিল সেটা থেকে বেরিয়ে এসছে, এবং সবচেয়ে
লাস্ট পেরেকটা টুকলো কিন্তু আওয়ামী লীগ কফিনে, যে তত্ত্বাবধায়ক সরকার থেকে বেরিয়ে গিয়ে। দ্বিতীয় যে কথাটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সংস্কার যতই আপনি করেন, যে প্রক্রিয়ায় করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার দরকার। এটি বোধহয় খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আশ্চর্যের বিষয় যে রাজনৈতিক দলগুলো বারবারই বলছে যে দেশে 5-6টা কমিটি হয়েছে, এই ক্ষেত্রগুলো নির্বাচন কমিশন, সংবিধান, দুর্নীতি, প্রশাসন, এগুলো সংস্কার হবে, কিন্তু নিজেদের কি সংস্কার করতে হবে এটা খুব আশ্চর্যজনকভাবে কেউ বলছে না। এত বড় একটা ঘটনা ঘটে গেল দেশে, এত বড় একটা বিপ্লব হলো, একজন এত বড় পাওয়ারফুল নেতাকে দেশ ছেড়ে পালাতে হলো, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো দলে কিন্তু তার দলের সংস্কার প্যাকেজটা কি হবে এটা নিয়ে কথা বলছে না। এটি খুব দ্বিতীয় যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমরা বারবার সংস্কারের কথা বলছি, বাট একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে সংস্কার এবং সবসময় যে সংস্কার প্রক্রিয়া একটা সিটি ডেমোক্রেটিক রূপ বা সিটি শহর গণতান্ত্রিক রূপায়ণ করার চেষ্টা করেছে। আমরা সংস্কার প্রক্রিয়ায় কখনো গ্রামের মানুষের কি সমস্যা, সংস্কার প্রক্রিয়ায় কখনো মফস্বল শহরের কি সমস্যা, বা বৈষম্য অর্থনৈতিক বৈষম্য, চিকিৎসায় বৈষম্য, শিক্ষায় বৈষম্য কমানোর জন্য কি সংস্কার, সেটাও কিন্তু কথা বলছি না। আমরা শুধু রাষ্ট্রীয় সংস্কার তাড়াতাড়ি করে একটা নির্বাচনে গিয়ে সেটাকে করতে চাচ্ছি। অবশ্যই সেই প্রতিষ্ঠানগুলো শক্ত করতে হবে, কিন্তু দুটো সংস্কার বাদে খুব জরুরি। একটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার, আর সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কি সংস্কার হবে সেটা আমি আরো ভিজিবল দেখতে চাই গভর্নমেন্টের কাছ থেকে। রাজনৈতিক দলগুলো সংস্কার নিয়ে আমরা কথা বলছি, রাজনৈতিক দলগুলো নিজেরা বলতে চাইছেন তারা সংস্কার করছেন, কিংবা তারা বুঝতে পেরেছেন আসলে জনগণের পালস বোঝাটা জরুরি। আবার তারা, আমরা এটিও দেখেছি যে অনেক ক্ষেত্রে তড়িঘড়ি করে নির্বাচনও চাইছেন। তড়িঘড়ি করে যদি আসলে নির্বাচন আমরা হতে দেখি, সেটি আবারও রাজনৈতিক দলগুলোর জন্য এই 2024-এর বুমেরাং হতে পারে কি না? দেখেন, রাজনীতিতে একটা কথা আছে, রাজনৈতিক শূন্যতা তৈরি হলে থার্ড পার্টি ঢোকে। এটাও কিন্তু একটা আশঙ্কা উড়ায় দেওয়া যাবে না। রাজনীতিবিদরা দেশ চালাক, এটা আমরা চাই, তবে আমাদের দেশে আপনি দেখেন সব সূচকে এগায় কিন্তু রাজনৈতিক সূচকে পিছায়। রাজনীতিবিদরা এই যে সংস্কারগুলোর কথা আমি যেটা বললাম, যে দেশের যে দুরবস্থা, সব কিছু সংস্কার করা দরকার, মানুষের মনোজগৎ সহ। এটা তো আর সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই যে আপনার কালচারাল বিপ্লব করে এক মাসের ভিতরে মনোজগৎ চেঞ্জ করে দিলেন, আইন কঠোর আইন করলেন, কিছু হলে যেমন এখনও চীনে চলতেছে। আপনি কি পারবেন একটা মিছিল করতে, করতে? পারবেন না। আমাদের দেশে তো ফ্রি স্টাইল, আমাদের আইন অমান্য করার টেন্ডেন্সি সবার মধ্যে। হ্যাঁ, এখন ধরেন সরকার একটা পরিবর্তন হয়েছে একটা গণ অভ্যুত্থানের মধ্যে, সেখানে সব রাজনৈতিক দল, ছাত্র, যুবক সবাই ছিল, জনতা। কিন্তু যে পরিবর্তনটা হলো, দেশটা তো ওই জায়গায় থাকা উচিত ছিল, সেটা তো নাই। আপনি দেখেন প্রত্যেকটা মহল্লায় যান, যে চাঁদাবাজি একটা বিরাট মরণঘাতী বিষয়, হাত বদল হয়ে গেছে ইতিমধ্যে। আমার এলাকায় হয়েছে কি দেখেন, এখনও পুলিশ চাঁদাবাজিতে যুক্ত হয় নাই। আগেকার সরকারি দল চাঁদা নিত, এখন এই আন্দোলনকারী দল ঢুকছে, তাদের ভিতরে আবার সমঝোতা হয়েছে ভয়ঙ্কর, যে যখন পুলিশ আসবে তখন আগের ওই সরকারি দল বিদায় হয়ে যাবে। তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং এখন দুই পক্ষই নিচ্ছে চাঁদা সমান করে। তো এর থেকে বেরোতে আপনি চাঁদাবাজ, এই যে কারণ বাজারে আপনার সার্ভে হয়েছে যে চাঁদা গেছে কিনা, তারা বলছে আমাদের ব্যবসা করে খেতে হবে না। হ্যাঁ, আমি কালকে আপনার কারণ বাজার থেকে একটা মাইক্রো বাসে উঠছি, রামপুরা ব্রিজে আসবো, গাড়ি ঠেকায় বসছে, চাঁদা দিতে হবে তাকে। আমরা এত সবগুলো লোক হাউকু করতেছি, কিন্তু তাকে চাঁদা দিতেই হবে, কারণ ওই গাড়ির চালক সেও কিন্তু ওখানে জিম্মি কয় যে না, আপনাদের কথা শুনলে তো আমাকে আর গাড়ি চালাতে দিবে না। তো এই যে নেক্সাস যে গড়ে উঠছে, সেটি আমরা এখনো ভাঙতে পারি, এটা ভাঙা তো কঠিন। এই জন্যে হচ্ছে যতক্ষণ পর্যন্ত একটা মানবিক দেশ না হবে, অর্থাৎ আমি আপনার মনস্তত্ত্ব মনোজগতে পরিবর্তন না ঘটবে, তখন কিন্তু এইটা পুলিশ দিয়েও এটা। কিন্তু এই পরিবর্তন নিঃসন্দেহে 2-3 মাসেও সম্ভব না, এটির জন্য একটা বড় সময়ও আমাদের। এটা তো আমি আগে বললাম যে এটা আপনার যদি একটা জনবান্ধব সরকার হয়, মানবিক সরকার হয়, মানবিক রাষ্ট্র গড়ার সরকার হয়, তাহলে এটা লং প্রসেস, এটা প্রসেস চলতেই থাকতে হবে। এটা হয়তো 20-25 বছরের আগে আপনার এটা কোনো চেহারা দেখবেন না। আমি তো পাকিস্তান আমলের শেষের দিকের লোক, তা তো মনে আছে, এগুলোর উদাহরণ দিয়ে সময় নষ্ট করতে চাই না। আমি বলি যে এই দেশের মানুষের
মনোজগতে বিরাট পরিবর্তন ঘটে গেছে। পুরো পরিবর্তনটা নেগেটিভ পরিবর্তন। দেখেন এই যে ফ্যাসিস্ট সরকার পালায় গেল, আপনি দেখেন একজনেরও খবর নেই, যারে ধরে তারই হাজার কোটি টাকা, শত কোটি টাকা। এটা বলেন তো, রাজনীতিবিদদের আসলে যে নীতি থাকবার কথা ছিল সেই নীতি থেকে রাজনীতি বেরিয়ে এসেছে। পুরো দেশটাই একদম আপনি দেখেন। তারপরে দেখেন যত গ্রেপ্তার হচ্ছে, আপনি বলেন তো আওয়ামী লীগে যারা অর্গানাইজ করে সংগঠক একটাও গ্রেপ্তার হয় নাই, শেখ মুজিবের ফ্যামিলির একটাও লোক গ্রেপ্তার হয় নাই, খেয়াল করে দেখেন। তা আপনি তো পুরা এখন তাদেরকে ওই মাস মিডিয়ার যুগে দেখা যায় যে ভারতে পার্কে বসে আছে, আপনার ইয়েতে অন্য দেশে বসে আছে, এটা দেখা যাচ্ছে। এখন তারা গল্প করতে মিটিং করতেছে কি করে কি করা যায়। হ্যাঁ, তারা তো সবসময় দেখেন প্রতি বিপ্লবের জন্য চেষ্টা করে যাচ্ছে। তো আপনি সেখানে আমাদের রাজনীতিবিদরা দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য দেখেন, আপনি লক্ষ্য করেন প্রতিযোগিতায় কিন্তু লিপ্ত হয়েছে। অর্থাৎ খুব দ্রুত আসলে যদি আমরা এই সংস্কারের পথে হাঁটা শুরু না করি, নতুন করে আসলে আমাদের জন্য আরো কোনো চ্যালেঞ্জ অপেক্ষা করছে কিনা, তৃতীয় কোনো শক্তি অপেক্ষা করছে কিনা, কিংবা আসলে চট করে আসলে বাংলাদেশে ঢুকে গিয়ে যাদেরকে আসলে আমরা এই দেশ থেকে বিদায় করতে পেরেছি তারাই আবার নতুন করে বাংলাদেশের হাল ধরবে কিনা, এমন সম্ভাবনাও আসলে আমাদের মধ্যে জেগে উঠতে পারে কিনা, সেই জায়গাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। আরো একটি বিরতির সময় হচ্ছে, দেশ সন্ধ্যায় আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। আস্থা স্বস্তি রাজনীতিতে ফিরবে কিনা সেই নিয়ে যখন আমরা আলোচনা করছি, এম এ আজিজ, আমরা এটিও দেখেছি আসলে শিক্ষার্থীরা যখন বলছেন তারা নন বাইনারি ব্যবস্থা চাইছেন, অর্থাৎ হতে পারে দুটো বড় রাজনৈতিক দলের কাউকেই চাইছেন না। আবার অপরদিকে যদি এই ধরনের বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনের বাইরে থাকে বা নির্বাচনের রাজনীতির মাঠের বাইরে থাকে, সেক্ষেত্রে তৃতীয় কোনো শক্তি আসলে মাথাচাড়া দিয়ে উঠতে পারে কিনা। না দেখেন, এই যে ফ্যাসিস্ট সরকার বিদায় নিল, পালিয়ে গেল, তিনটা পরপর নির্বাচন বিরোধী দল কিন্তু অংশগ্রহণ করতে পারে নাই, যার পরিণতি কিন্তু এই জায়গা। আন্দোলন ঠিকই বিরোধী দল করছে, কিন্তু শেষ পর্যন্ত ছাত্ররা যখন অগ্রভাগে আসছে তখন দেখবেন সরকার পালিয়ে গেল। তো সুতরাং আপনি রাজনৈতিক দল বাদ দিয়ে যদি কিছু করেন, তার পরিণতি কিন্তু ভালো হবে না। হয় ভ্যাকুয়াম তৈরি হবে, ভ্যাকুয়াম তৈরি হলে থার্ড পার্টি আসবে, অথবা আপনাকে সরকারকে পালাইতে হবে, অথবা বিরোধী দল রাজনীতি কলুষিত হবে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে, আন্দোলনে সবাই ছিল, সবাইকে সহনশীল হতে হবে এবং সবাই মিলে দেশটা সংস্কার করতেই হবে। এ ব্যাপারে কিন্তু এই দেশের জনগণ একমত। এখানে কোনো রাজনৈতিক দল যদি বলে সংস্কার চাই না, আগে ইলেকশন যেই দাও, আমরা ক্ষমতায় যেতে চাই, এইটার ব্যাপারে জনগণ একমত হবে না। সংস্কার করতে হবে, আর সরকারের পক্ষ থেকে যেটা বলা হবে সেই কথা প্রতিশ্রুতি রাখতে হবে। নিশ্চয়ই। আপনি রাজনীতির কথা বলছিলেন, রাজনীতিকে আমাদের মেনে নিতেই হবে, দেশের স্বার্থে আসলে রাজনীতি আমাদের খুবই প্রয়োজন, কিন্তু রাজনীতির আসলে নীতি হারিয়ে যাচ্ছে কিনা ডক্টর আব্দুল্লাহ আল মামুন? না, নীতি হারিয়ে যাচ্ছে না, রাজনীতি নীতি তো হারিয়ে গেছে। আমাদের দেশে সঠিক রাজনীতির চর্চা, আজিজ ভাই আমার অনেক সিনিয়র, উনি হয়তো বলতে পারবেন পাকিস্তান পরবর্তী বাংলাদেশে আদর্শিক রাজনীতির চর্চা হয়েছে বলে আমার মনে হয় না। দেখুন, একটা রাজনীতির যে মূল ধর্মগুলো একটা আদর্শের জায়গা থেকে হতে পারে, অথবা উচ্চাভিলাষ, ব্যক্তিগত লিডারশিপ অ্যাসপিরেশন বা বিশ্বাস থেকে হতে পারে যে আমি এই আদর্শে বিশ্বাস করি। কিন্তু আমাদের এখানে রাজনীতিটা হয়ে গেছে দুই রকম, একটা হচ্ছে অর্থনৈতিক অর্জন, অথবা পারিবারিক ঐতিহ্যের কারণে আমি রাজনীতিবিদ হয়েছি, আমি এখন এটাকে লিডারশিপ হিসেবে আত্মপ্রকাশ করব। আরেকটি কথা আমি সবসময় বলি, আজকেও বলি, যে একজন রাজনীতিবিদের ইনকাম কি এটা আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না। বিদেশের রাজনীতিবিদদের ইনকাম কী হয়, আদর্শিক গণতান্ত্রিক পরিবেশে তার নিজস্ব সম্পত্তি থাকতে পারে, ট্রাস্ট থাকতে পারে, স্পাউস ইনকাম থাকতে পারে, পাবলিক লেকচার করতে পারে, কিন্তু আমাদের দেশের আজ পর্যন্ত আমরা জানলাম না একজন রাজনীতিবিদের আয়টা কি, উনি কীভাবে চলেন। দ্বিতীয় যে কথাটি আপনি যেটা বললেন, যে রাজনীতি হচ্ছে মানুষের জনসেবার জন্য, মানুষের কল্যাণের জন্য, কিন্তু কল্যাণকর রাজনীতি আমরা সৃষ্টি করতে পারিনি কল্যাণকর রাজনীতিবিদ তৈরি না করার জন্য। আর কল্যাণকর রাজনীতিবিদ তৈরি করার না কারণেই আমরা কিন্তু কল্যাণকর রাষ্ট্র তৈরি করতে পারিনি। দ্বিতীয় যে কথাটি দেখুন, আপনি যে কথাটি একটু আগে শেষ করলাম আমি, যে আমরা জাতীয় সংস্কারের কথা বলছি, কিন্তু আমরা রাজনৈতিক দলের সংস্কারের কথা বলছি না। আপনি যদি, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি বিএনপির যে 31 দফা, তাও তো তারা একটা প্রস্তাব দিয়েছে রাষ্ট্র সংস্কার, কিন্তু আমরা খুশি হতাম বিএনপি যদি এটার পাশাপাশি তার দলীয় সংস্কারগুলো কীভাবে হবে, তার দলের মধ্যে কি প্রক্রিয়ায় মনোনয়ন হবে, দলের মধ্যে কীভাবে নেতা নির্বাচন হবে, কীভাবে তারা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ের ইউনিটগুলো পরিচালিত করবে, তার কথা কিন্তু হচ্ছে না।
তৃতীয় যে প্রশ্নটি আমি করতে চাই, যেটি আজিজ ভাই যেখানে শেষ করলেন, যে এত বড় একটা ঘটনা ঘটলো, তৃতীয় পক্ষ আসবে না, রাজনীতিবিদদের প্রয়োজন আছে, কিন্তু এই জিনিসটা বোধহয় একটু ধারণ করা প্রয়োজন রাজনীতিবিদদের, যে আমি ধরেন রাষ্ট্রের সংস্কার চাচ্ছি বা রাজনৈতিক দলেরও সংস্কার চাচ্ছি, কিন্তু আমি যদি আমার সংস্কার না করি বা আমার ব্যক্তি চরিত্রের পরিবর্তন না করি, আমরা কেন জানি আমার ওই মানসিকতার প্রতি ফলন আমি দেখতে পাচ্ছি না। আমি সবার কথা বলছি না, কিন্তু রাজনীতিবিদদের যারা এই মুহূর্তে রাজনীতি করবেন বা ক্ষমতায় আসবেন, ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, তাদের ব্যক্তি চরিত্রের পরিবর্তনের কোনো প্রক্রিয়া বা কোনো স্টেটমেন্ট কিন্তু আমরা ইদানিংকার কর্মকাণ্ডে দেখছি না। আমি সবার কথা বলছি না, আবারও চাঁদাবাজি হচ্ছে, আবারও দখল হচ্ছে, আবারও নানান ধরনের নিপীড়নমূলক কাজ হচ্ছে, কিন্তু ব্যক্তি চরিত্রের যদি পরিবর্তন না হয় তাহলে সেটি তাদের দলের মধ্যে পরিবর্তন হবে না, আর দলের মধ্যে না হলে জাতীয় পর্যায়ে হবে না। আপনি যে কথাগুলো বলছিলেন যে আবারও হয়তো এমন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যেটি আমরা প্রত্যাশা করি না, আমরা এমনও দেখেছি কিছু কিছু নেতাকর্মী আছেন, বিশেষ করে বেশ কিছু বড় রাজনৈতিক দলগুলো, তারা হয়তো ধরেই নিয়েছেন যে তারাই হয়তো জয়ী হতে যাচ্ছেন পরবর্তী নির্বাচনে, কিন্তু নির্বাচিত হবেন শুধু তখনই যখন আসলে জনগণ বেছে নেবে, জনগণ আসলে তাদেরকে নির্বাচিত করবেন। আমি আজ সবগুলো রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, আমরা তাহলে আবারও ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে দেবার সেই অধিকার থেকে বঞ্চিত হব কিনা? না, দেখেন, রাজনীতি একটা নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে হবে। একটা রাজনৈতিক দল হঠাৎ কোনো কারণে নির্বাচনে নাও আসতে পারে, এই যে নাও আসতে পারে কোনো কারণ যেত না, একটা নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র এমনভাবে তৈরি করতে হবে যাতে কেউ কারণ দাঁড় করতে না পারে। কিন্তু এখন ধরেন একটা রাজনৈতিক দল একটা সিট পাবে অথবা সিটই পাবে না, এরকম রাজনৈতিক দল তো আছে, সে নির্বাচনে গেল না, কিছু করার তো নাই। কিন্তু বড় দল যখন নির্বাচনে যাবে না, তখন কিন্তু এটা প্রশ্ন আসে যে ক্ষেত্র প্রস্তুত না হলে, যেমন 3টে নির্বাচনে বিএনপি নির্বাচনে ইলেকশনে যায় নাই, 18 সালের নাম কাজতে গেছে, তাদের তো কারণ দেখাতে পারছে, এই কারণে আমরা নির্বাচনে যাচ্ছি না, সেই কারণগুলো তিরোহিত করতে হবে, অর্থাৎ নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে হবে। এই কালচারটা যদি চর্চা করা হয় এবং রাজনৈতিক দলগুলি যখন নির্বাচনে অংশগ্রহণ করবে, তখন যে এই যে এখন যে এই ব্যালট পেপার সিল মারা, লুট করা ইত্যাদি ইত্যাদি, এই যে কালচার, হ্যাঁ, তবে পশ্চিমা দেশে আপনার গ্যারেজের ভিতরে বাক্স ফেলায় রাখে, হ্যাঁ, সেখানে তো একটা কুকুরও পাহারাদার থাকে না, কেউ বাক্স নিয়ে যায়। আমাদের দেশে তো বাক্স এক দেশ থেকে সেই প্রথমে কুমিল্লা থেকে বাক্স হেলিকপ্টারে করে নিয়ে ঢাকা নিয়ে আসছিলাম, তো এই কালচার তো শুরুর থেকেই ছিল, এখান থেকেও তো বেরোতে হবে। সুতরাং নিরপেক্ষ নির্বাচনে যারা স্টেক হোল্ডার, বিশেষ করে আমি বলবো যারা নির্বাচন আয়োজন করবে, ইলেকশন কমিশন, সরকার এবং যারা অংশগ্রহণ করবে, সবার কিন্তু সহযোগিতা লাগবে, এক পক্ষ কেউ পারবে না নির্বাচন করতে। এখন আসলে যে রাজনৈতিক বাস্তবতায় আমরা দাঁড়িয়ে আছি, সেই বাস্তবতায় আস্থা ফিরিয়ে নিয়ে আসতে হবে, জনগণকে নিঃসন্দেহে বোঝাতে হবে তারা আসলে যাকে চাইবে তারাই রাষ্ট্রের হাল ধরবে। সেটি আসলে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার কতখানি করতে পারছে বলে আপনি মনে করছেন, ডক্টর আব্দুল আল মামুন? আমি যেটা শুরুতে বলেছিলাম যে মাত্র 2 মাস সময় দিয়ে আস্থাহীনতার প্রশ্নটা কতটুকু অমূলক কিনা সেটি বোধহয় আমাদের চিন্তা করতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে যেটা একদম শুরুতে বলেছিলাম, যে এই সরকারটি আমাদের সবার একটা সরকার। আজিজ ভাই যেটা বললেন যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা ফ্যাসিজমকে উৎখাত করতে পেরেছি, এবং ক্রেডিটগুলো অবশ্যই রাজনৈতিক দলগুলো, আমরা জানতাম না বাট পরবর্তীতে জেনেছি যে বিএনপি, জামাত ইসলামী, বাম দলগুলো এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অবশ্যই ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, সাধারণ জনগণ সেখানে অংশগ্রহণ করেছে, কিন্তু আমি যেটা মনে করি যে এই কোনোভাবে ব্যর্থ আমাদের হওয়া যাবে না। জনগণের মধ্যে যে অ্যাসপিরেশন, এটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার, সেটি অবশ্যই আমাদেরকে ফিরতে হবে। দেখুন, একটা নিউ ব্র্যান্ড অফ ডেমোক্রেসি কিন্তু আওয়ামী লীগ উপহার দিয়েছে আমাদেরকে, যে ইলেকশন হচ্ছে, কিন্তু ইলেকশন কি হচ্ছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। একটা আয়োজিত ইলেকশন, বা যেটা আজিজ ভাই বললেন যে কোনো না কোনো প্রক্রিয়া অন্য দলকে বাইরে রাখার ইলেকশন, ওই জায়গাটুকুতে আমাদের বোধহয় প্রথম নিশ্চিত হতে হবে যে ইলেকশনটি আমাদের করতে হবে, এবং আমরা একটা বড় প্রক্রিয়ার মাধ্যমে এসেছি, যে প্রক্রিয়া আমরা 800 জীবন দিয়েছি, 20,000 লোক আহত হয়েছি, এবং কোনোভাবে আমাদের ব্যর্থ হওয়া যাবে না। এই জন্য যে জিনিসটি দরকার সেটি হচ্ছে ডায়ালগ অ্যান্ড রিকনসিলিয়েশন, অর্থাৎ আলোচনা চালিয়ে যেতে হবে। এবং পুনর্মিলন কীভাবে হয়, যে মিলনটি আমাদের মধ্যে হয়েছিল 5ই আগস্টের আগে, সে মিলন যেন আমাদের মধ্যে থাকে। আমরা একতাবদ্ধ হয়ে যে সংস্কার, বড় সংস্কার কিন্তু পরিকল্পনা করা ঠিক হবে না, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, যেটা আজিজ ভাই একটু আগে বললেন, ওটা চলমান থাকবে। সেই সংস্কারগুলো মোটা দাগে না হলেও মোটামুটি করে নির্বাচন প্রক্রিয়া আমরা যাব, এবং সেই নির্বাচন প্রক্রিয়া সঠিক নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতা আসে তারা আসবে। কিন্তু
কোনোভাবেই ব্যর্থ হওয়া যাবে না। সেই সুযোগও আসলে হয়তো বাংলাদেশের সামনে আর নেই। এম এ আজিজ, এই যে আসলে আমরা বারবার বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার নানান রকম রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছেন, সেই সংলাপের আসলে দৃশ্যমান একটি অগ্রগতি নিশ্চয়ই আমরা এখন দেখতে প্রত্যাশা করছি বা আশা করছে সাধারণ জনগণ, সেটি আমরা দেখতে পাচ্ছি কিনা? না, দেখেন, আমি যেটা শুনেছি সেটা হলো এখন কমিশন 2-1 দিনের ভিতরে হয়ে যাবে, পুরা কমিশন মেম্বার সহ। তা আমার বিশ্বাস যে রাজনৈতিক দলদের সাথে সংলাপ হচ্ছে, আগামী যারা দায়িত্ব দেওয়া হয়েছে তারা এক্সপার্ট। আমার মনে হয় যে ম্যাক্সিমাম 15 দিন, না হলে 1 মাস সময় দিলেই তারা, বাস 3 মাস তো বলাই হয়েছে, 3 মাসে অনায়াসে পারবে। তারপরে রাজনৈতিক দলরা বসে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এটাকে চূড়ান্ত করবে। এই চূড়ান্ত করার জায়গায় যেন পার্সোনাল ইন্টারেস্টটাকে প্রাধান্য না দিয়ে দেশ এবং জনগণকে প্রাধান্য দিয়ে সংস্কারগুলি হয়। কারণ অজুহাত খোঁজার দরকার নেই, অজুহাত খুঁজলে তো মুশকিল। এখন ধরেন রাজনৈতিক দলের বড় 2 দল এখন যারা আছে তাদের ভিতরে কিন্তু একটা সূক্ষ্ম প্রতিযোগিতা আছে, এটা কথাবার্তায় আমরা বুঝতে পারি। ওনারা বুঝতে পারেন কিনা জানি না, আমরা বুঝতে পারি। এই প্রতিযোগিতায় ঠিক আছে, যে ক্ষমতায় আসবে, কিন্তু আপনি একটা, আমি বললাম তো যে ছাত্ররা আন্দোলন করলো, জনগণ জীবন দিল, এই দেশটা বৈষম্যহীন সমাজ, আইনের শাসন, সুশাসন। হ্যাঁ, এই রাষ্ট্রটা তো একটা মানবিক, এর মানেই হচ্ছে একটা মানবিক রাষ্ট্র গঠন হবে। এই পুরানো সংবিধানেও কিন্তু আছে। তো এই মানবিক দেশ গড়ার ক্ষেত্রে যে সংস্কারগুলি প্রয়োজন এটা করা দরকার। এবং সংস্কার যেহেতু চলমান থাকে, দেশ যতদিন থাকবে সংস্কার ততদিন চলবে, এটাই বলছি। সুতরাং আমি শেষ করে একটা কথাই বলছি যে সুতরাং রাজনীতিবিদদের কিন্তু জনগণের কাছে অন্তত প্রতিজ্ঞা, কমিটমেন্ট দিতে হবে যে যে সংস্কারটা হলো সেটা তারা ক্ষমতায় গেলেও পালন করবে। এরশাদের সময়ের মতো প্রতিজ্ঞা করলেন, লিখে সাইন করলেন, এটা পাবলিক কমিটমেন্ট দিলেন, পরে কেউ মানলেন না, তাহলে তো কেমন হলো? আবার কি জীবন দেবো? অর্থাৎ আপনি জনগণের কাছে আসলে যেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সেই প্রতিজ্ঞা আপনাকে রাখতেই হবে, সেটি রাজনৈতিক দলগুলোর বোঝা এখন খুবই জরুরি। এবং আশা করছি যে এর মধ্য দিয়েই আসলে বাংলাদেশের রাজনীতিতে স্বস্তি ফিরে আসবে এবং আবারও বাংলাদেশের মানুষ রাজনীতিবিদদের উপর কিংবা রাজনৈতিক দলগুলোর উপরে আস্থা পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারবে। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, এম এ আজিজ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।